1 মাস 1.5 মাস আগে তো ইঞ্জেকশনগুলি দিয়ে রাখে এরা বড় গরুগুলির ক্ষেত্রে। এগুলোর কোনো পরীক্ষা করার ব্যবস্থা আছে কিনা আমরা তো এটা বলতে পারবো না। আমরা যখন একে শখ করে আমরা পুষি তখন আমরা এই মেডিসিনটা ব্যবহার করি না। তারা কেমিক্যাল এবং বিভিন্ন রকম ফিড জাতীয় গরু মোটাতাজাকরণ করে থাকে। নড়ে চড়ে না পুষ্ট ওইগুলো হচ্ছে সুই দেওয়া থাকে, বুঝেছেন। আর যেগুলো দেখা যাচ্ছে চাষি আমাদের গরু যেগুলো ওগুলা গায়ে হাত দিলে ধরো ওরা নেচে ওটা। সব সময় স্টেরয়েড এক্সপোজড গবাদি পশুর মাংস খেতে থাকে, তাহলে ওটা ওই স্টেরয়েড মানব শরীরে ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রভাব পড়তে পারে। কোরবানির ঈদের বাকি আর মাত্র দুদিন, আর এরই মধ্যে হাটে এবং খামারে ছুটছেন ক্রেতারা। তবে অনেক ক্রেতারই অভিযোগ, বেশি দাম পাওয়ার উদ্দেশ্যে বিক্রেতারা স্টেরয়েড দিয়ে গরু তাজা করছেন, ফলে কদর কমছে বড় আকৃতির গরুর। 2,10,000 170। বড় গরুর দাম অনেক হাই চায়, কিন্তু গরু ছাড়তাছে না। গরু ছোটগুলো আর মাঝারিগুলো একটু ভালো আছে। এক জোড়া গরু দেখলাম, এরা দাম চাইলো 12 লাখ টাকা, আমরা বলছি 7 লাখ টাকা, দিচ্ছে না। কিন্তু গতবার এগুলো 5 লাখ করে বিক্রি হয়েছে। যে কোনো কিছুর দামই গত বছরের তুলনায় 15-20% বেড়ে গেছে, তো সেখানে গরুর দাম বোধহয় 5 থেকে 10% বেড়েছে। মানুষ ইনকাম বাড়েনি, মানুষ এখন আসলে পসিবল না একটা গরু একার কিনে। আমরা দেখছিলাম গরুর হাটের যে চিত্র সেটি, এবং আজ সাপ্তাহিক ছুটির দিন ছিল। ছুটির দিন থাকা আমরা দেখেছি সারা দেশের হাটগুলোই কিন্তু জমে উঠতে শুরু করেছে। কিন্তু তন্ময়, আগে যেমন হাটে গেলে আসলে 30,000, 40,000, 50,000 টাকার দামের গরুও দেখা যেত, এবং যেই গরুগুলো একজন ব্যক্তি একাই কিনতেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখন কিন্তু হাটে লাখ টাকার নিচে সেই গরু নেই বললেই চলে। শান্তবাজারে আমরা এই নিয়েও জানাবো বিস্তারিত। দিন দিন যাত্রী বাড়তে আছে, সামনে হয়তো কালকে থেকে আরো যাত্রী চাপ বাড়তে পারে। লঞ্চ জার্নিটা খুবই কমফোর্টেবল আমাদের কাছে। আমার মা বাবার সাথে ট্রেনে উঠে যাচ্ছি আমার দাদু বাড়ি নানু বাড়ি। প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছি, অবশ্যই হ্যাপি আমরা। বেসিক্যালি ভাড়া নেওয়া হচ্ছে 580 টাকা, কিন্তু আজকে আমি যমুনা লাইনে কাটছি, আমার কাছে 850 টাকা করে ভাড়া নিচ্ছে। যাত্রীর যে চাপ, অনেক বেশি পরিমাণ গাড়ির এখানে যোগান আছে। আমি দাদি বাড়ি যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। তন্ময়, ঈদের যে আনন্দ, সেই আনন্দ মূলত পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে, আর সেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কিন্তু লঞ্চ, ট্রেনে ঘরমুখো মানুষের ঢল আমরা দেখছিলাম। বিশেষ করে লঞ্চে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে এই মুহূর্তে, এবং ট্রেনগুলো যেগুলো চলে সেগুলো কিন্তু অনেকটা শিডিউল মেনেই চলছে। আমাদের কাছে এমন তথ্য রয়েছে, তবে চাপ রয়েছে কিন্তু মহাসড়কে। দর্শক, শান্তবাজারে আপনাদের এ নিয়ে জানাবো বিস্তারিত। কোরবানির হাটে কদর কমেছে বড় আকৃতির গরুর। এর কারণ হিসেবে স্টেরয়েড প্রয়োগ করাকে দায়ী করেছেন ক্রেতা ও ব্যাপারীরা। এদিকে খামারে স্টেরয়েড প্রয়োগ করা হয় না বলে দাবি ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কৃত্রিমভাবে তাজা করা হয় এসব প্রাণীর মাংস খেলে শরীরে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিস্তারিত জানাবেন দেলওয়ার দোলন। রাজধানীর হাটে এভাবেই চলছে কৃত্রিম উপায়ে গরু তাজাকরণ। এখন টিভির ক্যামেরায় ধরা পড়েছে এমন দৃশ্য। গত কয়েক বছর ধরে এ কারণে আকারে ছোট কিংবা মাঝারি দেশি গরুর কদর বেড়েছে কোরবানির হাটে। ক্রেতারাও মনে করে বড় গরু মানেই কৃত্রিমভাবে তাজা করা হয়েছে। গরুর ট্যাবলেট খাওয়াইতেছে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কিসের ট্যাবলেট, বলতেছে যে ট্রাকে করে গরু আসছে, এটা 20 বাধার ট্যাবলেট। আমি বললাম যে এত বড় ট্যাবলেটের জন্য 1 মাস 1.5 মাস আগে তো ইঞ্জেকশনগুলি দিয়ে রাখে এরা বড় গরুগুলির ক্ষেত্রে। ছোট গরুর ক্ষেত্রে এগুলি হয় না। যেগুলো মেডিসিন খাওয়াইছে, এগুলোর কোনো পরীক্ষা করার ব্যবস্থা আছে কিনা আমরা তো এটা বলতে পারবো না। হ্যাঁ, অনেক গরু গত বছরও মারা গেছে। এমন অবস্থায় অনেক খামারই বিপাকে পড়েছেন। এ যেমন কুষ্টিয়া থেকে রাজধানীর বছিলাহাটে নিয়ে আসা কালো মানিক সবার দৃষ্টি কাড়লেও কপালে চিন্তার ভাঁজ খামারি রমজানের যত্নের যেন শেষ নেই কালো রঙের সুঠাম দেহের অধিকারী হওয়া ষাঁড় গরুটির। যারা বড় ফার্ম দেয় তারা এগুলো ইনজেকশন ব্যবহার করে এবং তারা বিভিন্ন রকমের মেডিসিন দেয়, কিন্তু আমরা যখন একে শখ করে আমরা পুষি তখন আমরা এই মেডিসিনটা ব্যবহার করি না।
রমজানের মতো অনেক খামারি এখন বড় গরু এনে বিপাকে পড়েছেন। এজন্য এক শ্রেণীর খামারির অতিলোভকে দায়ী করছেন ব্যাপারীরা। মোটা ইঞ্জেকশন দেয়, মোটা বড়ি খাওয়ায়, আর আমাদের গরুতে কোনো নাই। তাদের ক্যারিং কস্ট বেশির কারণে তারা কেমিক্যাল এবং বিভিন্ন রকম ফিড জাতীয় গরু মোটা তাজাকরণ করে থাকে। নড়ে চড়ে না পুষ্ট ওইগুলা হচ্ছে সুই দেওয়া থাকে, বুঝেছেন। আর যেগুলা দেখা যাচ্ছে চাষি আমাদের গরু যেগুলো ওগুলা গায়ে হাত দিলে ধরো ওরা নেচে ওঠে। ভালো এমনি খাদ্য দিলে গরু তাজা হয়, কিছু লোক হয়তো খারাপ খাদ্য খাওয়াই গরু তাজা করে, এটাও ঠিক। এদিকে খামারে স্টেরয়েড ইনজেকশন প্রয়োগ করা হয় না বলে দাবি এ খামারির। কোরবানির ঈদে প্রস্তুত থাকা পশুর মাত্র 15 থেকে 20% খামার থেকে আসে বলেও জানান তিনি। কোয়াক ডাক্তারদের পরামর্শে যারা এইসব ব্যাপারে একটু কম জানে কিংবা কম বুঝে, তারা না বুঝে হয়তো বা এগুলা অবলম্বন করে, বাট এগুলা ব্যবহার করলে গরু অনেক কষ্ট পায়। চিকিৎসকরা বলছেন, কৃত্রিমভাবে তাজা করা এসব প্রাণীর মাংস খেলে শরীরে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর মধ্যে শরীরে পানি জমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ নানা সমস্যা দেখা দিতে পারে। সব সময় স্টেরয়েড এক্সপোজড গবাদি পশুর মাংস খেতে থাকে, তাহলে ওই স্টেরয়েড মানব শরীরে ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রভাব পড়তে পারে। হয়তো দেখা গেল উনি মুটিয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেয়, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অস্থিরতা দেখা দেয়। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, কোরবানির হাটে রুগ্ন গরু শনাক্তে তৎপর রয়েছেন তারা। গঠন করা হয়েছে মেডিকেল টিম। স্টেরয়েড দিয়ে মোটা তাজা করলে তার দৈহিক গঠনটা কেমন হবে, মাংসের ইয়ে কেমন, এটা যখন বুঝে গেছে, এটা বাজারে বিক্রি হয় না। আর অনেকের পশু মারা যাওয়ার প্রেক্ষিতে এটা থেকে মানুষ দূরে সরে গেছে, এটা এখন আর নাই। প্রতিটা বাজারে আমরা একটা ভেটেরিনারি মেডিকেল টিম দিয়ে দিয়েছি, ওখানে লিফলেট আবার দিয়েছি। আবার টিমের সাথে কথা বললে কেউ যদি বলে যে আমি একটু পশুটা কিনতে চাচ্ছি, সুস্থ অসুস্থ, আমাকে একটু ডিসক্রিমিনেট করে দেন, সেটা করবে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বান্দা কোরবানি দিয়ে থাকেন। তবে এই কোরবানির অন্যতম শর্ত পশুর বয়স এবং সুস্থতা। এদিকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, এবছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 1,30,00,000 পশু, যা গত বছরের তুলনায় প্রায় 4.5 লাখ বেশি। দেলোয়ার হোসেন দোলন, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা আসলে বলছিলাম যে এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। কতটা জমে উঠলো আসলে পশুর হাট, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত। নিশ্চয়ই আমরা সাজিদ আরাফাতের সঙ্গে যুক্ত হব। সাজিদ, জানাবেন যে এই মুহূর্তে আসলে হাটে মানুষের সমাগম কেমন রয়েছে এবং একই সঙ্গে কোন ধরনের গরুগুলো আসলে মানুষ এই মুহূর্তে বেশি কিনছেন, দরদামি বা কেমন রয়েছে? তন্ময়, সারাদিনই আমরা আজকে গরুর যে হাট, সে হাটগুলো ঘুরছিলাম দুপুরের পর থেকে। এর আগে আমরা গাবতলীর পশুর হাটে ছিলাম, এই মুহূর্তে আসলে শাহজাহানপুরের যে কোরবানির পশুর হাট, সেখানে আমরা অবস্থান করছি এবং এইখানে এসে দেখলাম যে এখানেও কিন্তু ক্রেতা সমাগম বেড়েছে। আজ শুক্রবার ছুটির দিন, সেই জায়গা থেকে একেবারে শেষ মুহূর্তে কেনা বেচা কিন্তু জমে উঠেছে। ক্রেতারা এখানে অভিযোগ করছিলেন, যেটি অনেকেই বলছিলেন যে অন্যবারের তুলনায়, গেলবারের তুলনায় এবার কিন্তু দাম একটু বেশি হাঁকানো হচ্ছে। এখানে আমরা দেখেছি যে গাবতলীতে খুব অনেক বড় বড় হাইব্রিড জাতের, বিভিন্ন জাতের গরু আমরা দেখেছি, কোরবানির পশু। এখানে এসে যেটি দেখলাম সেটি হচ্ছে যে মাঝারি গরুর এখানে আধিক্য বেশি। ছোট ছোট গরু এখানে দেখতে পাচ্ছি আমরা, যেগুলোর প্রতি ক্রেতা সাধারণের বেশ তাদের আগ্রহ রয়েছে এবং তারা যেটি বলছিলেন যে এই গরুগুলোরও দাম কিন্তু বেশি হাঁকানো হচ্ছে। আমরা এখানে এসে দেখলাম যেটি 1 লাখের নিচে কোনো গরু নেই এবং এই গরুগুলো আমরা ক্যামেরায় যে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকরাও, এই সব গরু কিন্তু একেবারে 1,50,000, 1,70,000, 80 এমন দাম হাঁকানো হচ্ছে। তবে যারা কিনতে এসেছেন, নগরবাসী যারা কোরবানি দেবেন, তারা কিন্তু এই দাম নিয়ে বেশ অভিযোগ করছেন, অসন্তুষ্ট। তারা বলছেন যে দামটা আর একটু কম হলে ভালো হতো এবং পছন্দসই সাধ্যের মধ্যে কোরবানির পশু কেনার জন্য কিন্তু একেবারে যথেষ্ট চেষ্টা করছেন তারা, যেহেতু সময় হাতে নেই। আজকে শুক্রবার, এরপরে হাতে আর 2 দিন আছে। এই 2 দিনের মধ্যেই কিন্তু তাদের এই কোরবানির পশু কেনার যে কাজটি, সেটি শেষ করতে হবে। এবং বিক্রেতারা যারা বলছিলেন যে অনেক গরু যারা নিয়ে এসেছেন,
কেউ কেউ ঢাকার বাইরে থেকে বিভিন্ন জামালপুর, ময়মনসিংহ, রাজবাড়ী বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন 15টি, 20টি, 25টি করে গরু এনেছেন যারা, তারা বলছিলেন যে এখন পর্যন্ত 2, 3টি বা 4টি, 5টি করে বিক্রি হচ্ছে, বাকিগুলো এখনো পর্যন্ত তারা বিক্রি করতে পারেননি। তবে বাকি যে সময়টুকু আছে তাতে বাকি গরুগুলো বা এই যে তাদের যে তারা যে পশুগুলো নিয়ে এসেছেন ট্রাকে করে বিভিন্ন জেলা থেকে, সেগুলো বিক্রি করেই ফিরবেন তারা, এমনটি আশাবাদ ব্যক্ত করছেন। এবং দরদামের যে বিষয়গুলো আমরা দেখছি, দুপুর থেকে গাবতলীতেও দেখছিলাম যে এখনও কিন্তু দাম কেউ ছাড়ছে না, অর্থাৎ ক্রেতা যারা আছে তারা তাদের একটা বাজেট থাকে কোরবানিতে কেনার, এবং যারা বিক্রেতা রয়েছে তারাও কিন্তু একটা দাম ধরে রাখেন যে গাড়ি ভাড়া থেকে শুরু করে গোখাদ্যের দাম বৃদ্ধি সব কিছু মিলিয়েই তাদের একটা দরদাম বেঁধে দেওয়া থাকে, কিন্তু সেই দামের নিচে তারা বিক্রি করতে চাইছেন না আসলে। তবে শেষ পর্যন্ত শেষ মুহূর্তে তারা কতটা দাম ছাড়বেন এবং ক্রেতারাও যারা কিনতে এসেছেন কোরবানির পশু তারা বা কতটা সাধ্য মতো কিনতে পারবেন কিনা, সেই জায়গাটি কিন্তু এখন দেখার বিষয়। সেই দরদামের বিষয়টি কিন্তু চলছে এই হাটে, আমরা এসে দেখলাম। তো কোরবানির এই যে আজকের যে হাট শাহজাহানপুরের, সেখান থেকে সবশেষ খবর ছিল আমার কাছে। সাজিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ আরাফাত মিম। সাজিদের কাছ থেকে আমরা যে তথ্যটি মূলত পাচ্ছিলাম সেটি হচ্ছে যে মাঝারি আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা এবার শীর্ষে রয়েছে। বরাবরই কিন্তু মাঝারি আকৃতির যে গরুগুলো থাকে এগুলোর চাহিদা শীর্ষেই থাকে। পশুর হাটের আমরা আরও খবর জানাবো, সেই খবর জানতে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সহকর্মী সেলিয়া সুলতানাকে। সেলিয়া, আপনিও গরুর হাটে গিয়েছেন তথ্য সংগ্রহে। আমরা এবার দেখছিলাম যে আসলে হাটে মাঝারি আকৃতির যেই গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদা বেশ, এটির কারণ কি একটু জানাবেন? আর পাশাপাশি আজকের দিনের পর কিন্তু ঈদের বাকি আছে আর মাত্র 2 দিন, এবার হাট কি একটু বেশি দেরিতেই জমলো কিনা? কারণ গতকাল আশা করা হয়েছিল জমবে, বৃষ্টির বাগড়ায় সেটি বাধা পড়েছে। বৃষ্টি হয়েছে এবং আজ সকালেও কিন্তু দেখা গেছে গরুর হাটে এবং বিশেষ করে কোরবানির পশুর হাটে কিন্তু লোকজন কম ছিল, ক্রেতার সংখ্যা কম ছিল। হয়তো তারা ভেবেছেন যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে। সকালের দিকে কিন্তু বেশ খানিকটা মেঘলা ছিল, কিন্তু আমরা কিন্তু দুপুরের পর থেকেই কিন্তু দেখেছি যে সে মানুষ আসতে শুরু করেছে, ক্রেতারা আসতে শুরু করেছে, বিক্রেতারও তো আগে থেকেই ছিলেন। যদি আপনাদেরকে বলতে চাই, সারা দেশে কিন্তু 1000-এর বেশি কিন্তু হাট রয়েছে। সেই হাটগুলোতে আপনারা যেরকম বলছিলেন এবং আমার সহকর্মী যেমন বলছিলেন যে মাঝারি আকৃতির গরু সবচাইতে বেশি চাহিদা রয়েছে। এর অন্যতম একটি যেমন কারণ রয়েছে যে এটি আসলে এবার যে দাম এবং গোখাদ্যের কথা বলা হয়েছে সেটির মূল্য যেহেতু বেশি হয়ে গেছে, এবার কিন্তু 1 কোটির বেশি কিন্তু খামারিরা কিন্তু গরু এবং ছাগল বা যেই কোরবানির পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ করেছেন খামারিরা। এবং একটা সময় আমরা দেখতাম ভারত নির্ভর ছিল, সেটি কিন্তু এখন আর ভারত মিয়ানমার থেকে আসে না, এখন কিন্তু আমাদের নিজেদের উৎপাদনগুলোই কিন্তু ছিল। যদি এই বিষয়গুলো যদি আপনি দেখেন এবং বিশেষ করে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়া এবং বিশেষ করে কিছুদিন আগে কিন্তু ঘূর্ণিঝড় হয়ে গেল, অনেকেই কিন্তু এই যে গরুগুলো নিয়ে এসেছেন সেগুলোর কিন্তু আকৃতি এবং অনেকেই কিন্তু অনেকটা বিপদে পড়ে হচ্ছে তারা বিক্রি করছেন, হয়তো বা পরের যে ঈদ সেটির জন্য তারা নির্ধারণ করে রেখেছিলেন। অর্থাৎ আপনি বলতে পারেন যে ঈদকে কেন্দ্র করে, বিশেষ করে কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে যে ট্রানজ্যাকশানগুলো, যে টাকার ট্রানজ্যাকশান, যে লেনদেনগুলো, সেগুলো কিন্তু অনেকভাবে বেড়ে যায় এবং যে জায়গাগুলোতে কখনো আমরা ফোকাস করি না, দেখি না, সেই জায়গাগুলোও কিন্তু আমরা দেখি। যদি একটুখানি বলি যে সারা দেশে পশুর হাট কিন্তু যেমনটি আমি বলেছিলাম 1000-এর বেশি, প্রায় 2000-এর কাছাকাছি, এবং এবার কিন্তু লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1 কোটি 1 লাখ, এবং কোরবানির যে পশুর চাহিদা সেটি 1 কোটি 10 থেকে তারা বলছেন যে এরকমই কাছাকাছি হতে পারে এবং প্রস্তুত আছে 1 কোটি 30 লাখ। তার মানে কিন্তু বেশ খানিকটা উদ্বৃত্ত আছে। যদি আপনি বলেন যে কোরবানির যে লক্ষ্যমাত্রা সেখানে 1 কোটি 1 লাখ বা 2 লাখ, সেখানে পশুর চাহিদা কিন্তু 10 লাখ কেন? সেটির অন্যতম একটি কারণ অনেকেই কিন্তু আসলে টাকার যে সীমিত যে জায়গাটি থাকে তারা কিনতে পারে না, তারা অনেক ক্ষেত্রে হচ্ছে তারা ভাগে চলে যান শেষের দিকে গিয়ে। অনেকে হয়তো কোরবানির গরুটি হচ্ছে তিনি রেখে দেন কোনো একটি পারিবারিক বা কোনো উৎসবের কাজের জন্য। এই জায়গাগুলোর কারণে কিন্তু যদি লক্ষ্যমাত্রাটি দেখেন এবং কোরবানির পশুর যে চাহিদা সেখানে কিছুটা তারতম্য আছে। এটি নিয়ে যেমন একটি প্রশ্ন করতে পারেন, সেজন্য হচ্ছে আমি আপনাকে বলে রাখলাম। আর আরেকটি বিষয় যেমন আমরা হচ্ছে বিভিন্ন সময় দেখেছি যে যদি আমরা বলি যে কোরবানির যে হাট বাজার পশুর যে চাহিদা এবং সরবরাহ সেটি কিন্তু গত 7 বছরে 12% বেড়েছে। 7 বছরে, অর্থাৎ এই জায়গাটি কিন্তু আমাদের যে খামারিরা আছে, আমাদের যারা গবাদি পশু
পালন করেন সেই পালনের জায়গা থেকেই কিন্তু আসে, অর্থাৎ পারিবারিক যে অর্থনৈতিক জায়গাটি সেটি কিন্তু এক ধরনের সমৃদ্ধ বা শক্তিশালী হওয়ার জায়গা কিন্তু আপনি বলতে পারেন যে কোরবানির সময়। ঈদকে কেন্দ্র করে যদি এই যেটি বলেছিলাম যে 1 কোটির বেশি সরবরাহ করা হয়, মাঝারি মানের কোরবানির গরুর চাহিদাটি বললাম যে মানুষের একদিকে যেমন মূল্যস্ফীতি রয়েছে, সবার কিন্তু সামর্থ্যের জায়গাটি সমানভাবে মিলছে না। একদিকে যেমন গরুর দাম বৃদ্ধি পেয়েছে, সেটির কারণ হচ্ছে অনেকগুলো বিষয় আছে, সেখানে অনলাইনে কিন্তু একটি অন্যতম বিষয়। গত বছরে যদি আমরা দেখি 1 কোটির বেশি কিন্তু সেখানে কোরবানির গরু এবং হয়েছে, এবং চাহিদা এবং জবাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ছাগলের যে চাহিদা সেটি কিন্তু বেড়েছে গরুর তুলনায় গত 2টি অর্থ বছরে। এটি কিন্তু অন্যতম একটি জায়গা যে আমাদের আর্থিক যে কাঠামো সেটি কিন্তু আমাদেরকে বলছে যে আমরা আসলে কোন দিকে ভবিষ্যতে যাচ্ছি। সেলি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। মিম, সেলিয়ার কাছ থেকে আমরা শুনছিলাম এবং সেলিয়ার যে বিশ্লেষণ রয়েছে সেটিও আমরা দেখছিলাম। সান্ধ্যবাজার একটি সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতিতে যাবার, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। ঈদ ঘনিয়ে আসে, নৌপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ নিয়ে আরো জানাতে রাজধানী সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাঝার ইমন। ইমন, রাতে কি পরিমাণ লঞ্চ ছেড়ে যাবে এবং লঞ্চগুলো কি আসলে অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে কিনা, একটু বিস্তারিত জানাবেন। শেষের কথাটি দিয়ে যদি শুরু করতে চাই, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের যে বিষয়টি সবসময় চলে আসতো, তবে পদ্মা সেতু হওয়ার পর থেকে এই রুটে যেহেতু যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, ঈদ আসলে এই সদরঘাটে যাত্রীদের চাপ দেখা যায়। সেই তুলনায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয়টি আমাদের চোখে পড়েনি। সে কর্তৃপক্ষ যেটি বলছে, তারা যারা অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয়টি খুব ভালোভাবেই দেখছে, এরকম যদি কোনো দেখা ব্যবস্থা নিবে। আর এই মুহূর্তে সদরঘাট থেকে 67টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলে ছেড়ে গিয়েছে যাত্রী সহকারে। কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের টার্গেট রয়েছে 90 থেকে 95টি লঞ্চ ছেড়ে যাবে রাত 12টার পর্যন্ত। আর আমি যদি একটু বলে রাখতে চাই যে দেশের দক্ষিণাঞ্চলের কথা যদি বলতে চাই, এখানে আর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী এই সমস্ত অঞ্চলের মানুষ খুব কমই রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ভোলার যেই সমস্ত অঞ্চলগুলো রয়েছে, লালমোহন থেকে শুরু করে অর্থাৎ ভোলা, এবং আমরা দেখেছি এই সমস্ত অঞ্চলের যাত্রী বেশি, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে সরাসরি এখনও সড়ক যোগাযোগের যে বিষয়টি রয়েছে সেটি নিশ্চিত হয়নি। আর এখনকার চিত্র যেটি দেখাচ্ছে আমরা, যে সমস্ত লঞ্চগুলো এখনও ঘাটে রয়েছে সেটি রাত 9টা, 10টা, 12টা অর্থাৎ প্রতিটি পর্যায়ক্রমে ছাড়বে। এখনও আমরা যে বরিশালের লঞ্চগুলো দেখাচ্ছি, যেটি পারাবত রয়েছে, শুভরাজ রয়েছে, এই সমস্ত লঞ্চগুলো মূলত বরিশালে যাবে। এই সমস্ত লঞ্চে আমরা যাত্রী সমাগম খুবই কম দেখেছি, যেটি সাধারণত ঈদ থাকলে আমরা যেটি দেখছি পদ্মা সেতু উদ্বোধন হওয়ার আগে যেভাবে চাপ ছিল সেই চাপ নেই বললেই চলে। আর নিরাপত্তার কথা একটু বলে রাখতে চাই, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখেছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট বাহিনীগুলোর তদারকি আমরা দেখেছি। তাদের যে অস্থায়ী ক্যাম্প এখানে বসানো হয়েছে সেখান থেকে আমরা দেখেছি যে সিসি ক্যামেরার মাধ্যমে তদারকি করছে। পাশাপাশি তারা তারা এসে প্রতিটি পন্টুনে তারা হেঁটে হেঁটে তারা দেখছেন, তদারকি করছেন। পাশাপাশি বিআইডব্লিউটি এর ট্রাফিক বিভাগকেও আমরা দেখেছি তাদের তৎপরতা দেখেছি। তারা প্রতিটি লঞ্চের সামনে যাচ্ছে এবং প্রতিটি লঞ্চে তারা নিশ্চিত করছে যে যাত্রীরা নিরাপদে উঠতে পারছেন কিনা, সব বিষয়টি তারা দেখভাল করছেন। এবং আমরা দেখেছি যে কয়েক লঞ্চ মালিককে আমরা জরিমানা করতেও দেখেছি, যে সমস্ত লঞ্চে ওঠার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুন মানার কথা সেই যারা না মানছে তাদের আমরা জরিমানাও করতে দেখেছি। এক কথায় যদি বলতে চাই, এবারের ঈদ যাত্রায় সদরঘাটের যে চিত্র, ঘরমুখী মানুষের সেই ভিড় রয়েছে, তবে তুলনামূলক ভিড় বরিশাল অঞ্চলের কিছুটা কম থাকলেও ভোলার যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে আমরা যাত্রীদের সমাগম দেখতে পেয়েছি। আর এই মুহূর্তে সদরঘাট থেকে এখন পর্যন্ত 67টি লঞ্চ ছেড়ে গিয়েছে। আর কর্তৃপক্ষ যেটি বলছে তাদের টার্গেট রয়েছে 90 থেকে 95টি লঞ্চ আজকে ছেড়ে যাবে। তো এই ছিল রাজধানীর সদরঘাট থেকে আমার কাছে সব শেষ। আমরা সড়ক পথের খবর, নৌপথের খবর জানছিলাম। সহকর্মী মাঝার ইমন আমাদেরকে জানাচ্ছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়ে। এ পর্যায়ে আপনাদেরকে জানাতে চাই সড়ক পথের খবর। আমাদের সঙ্গে ঈদ যাত্রার তৃতীয় দিনের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন, মহাখালী বাস টার্মিনাল থেকে তিনি যুক্ত হয়েছেন, এবং রকিবুল রাহাত রয়েছেন গাজীপুরের চন্দ্রাতে। প্রথমেই যাচ্ছি রাব্বি আপনার কাছে। রাব্বি, একটু জানাবেন যে এই মুহূর্তে আসলে যাত্রীদের ভিড় কেমন রয়েছে, কারণ সারাদিনই আসলে মানুষ ঢাকা ছেড়ে গেছে, এবং যারা এখন পর্যন্ত আসলে যেতে পারেনি তাদের জন্য পর্যাপ্ত পরিবহন রয়েছে কিনা বাস স্ট্যান্ডগুলোতে? আমি যখন
মহাখালী বাস টার্মিনালে এসেছি তখন বিকেল, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এই যে কয়েক ঘন্টার ব্যবধানে আমার কাছে যেটা মনে হয়েছে যাত্রীদের চাপ বেড়েছে অত্যধিক, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ যাত্রী এই কয়েক ঘন্টায় এসেছেন এই মহাখালী বাস টার্মিনালে এবং এখানে দীর্ঘ লাইন রয়েছে। এই লাইনে কয়েক হাজার যাত্রী রয়েছেন, প্রতিটি বাস কাউন্টারে সেই যাত্রীর সংখ্যাটা বেশি। যেহেতু ঈদের আর 2 দিন হাতে বাকি আছে, যার ফলে অনেকেই গতকালকে বৃহস্পতিবার ছিল, সপ্তাহের শেষ কর্মদিবস ছিল, তার ফলে আজকে ছুটির দিন সকাল থেকে বেড়েছে, বিকেলের পর সেই যাত্রীর চাপ বেড়েছে অনেক। এবং আপনি যেমনটা আসলে বলেছেন যে জানতে চেয়েছেন যে গাড়ির চাপ রয়েছে কিনা বা সংকট রয়েছে কিনা, আমরা এখানে বাস কাউন্টার কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে রাস্তায় তুলনামূলক যানজট রয়েছে, যার ফলে ঢাকায় গাড়ি ঢুকতে পারছে না, অল্প পরিমাণে ঢুকতে পারছে, যার ফলে গাড়ির সংকটও রয়েছে। এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, টিকিট কাটার পরও তারা অপেক্ষায় আছেন। এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে বলছেন যে ঈদে সবসময় আসলে ভোগান্তি থাকে, সেই ভোগান্তিটা তাদের নিত্যদিনের সঙ্গে, তবে আজকেও আমরা সেই ভোগান্তির চিত্রই দেখেছি। তবে স্বস্তির বিষয় তারা বলছেন যে বাড়ি যদি যেতে পারেন তাদের কাছে স্বস্তি হবে এবং তারা অপেক্ষা করছেন যে কখন নাগাদ তাদের যে টিকিট কেটেছেন সেই টিকিটের যে বাসটি রয়েছে সেটি আসবে এবং কাউন্টার থেকে বাসটি ছেড়ে যাবে। এখানে পরিজন নিয়ে অনেকে অপেক্ষা করছেন, অনেকে চাকরিজীবী আছেন যারা গতকালকে অফিস করে আজকে অপেক্ষা করছিলেন টিকিট কেটে, তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং যত সময় গড়িয়ে আসছে বা গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু যাত্রীদের চাপ আমরা দেখছি। যদিও বিকেলে সবচেয়ে বেশি চাপ ছিল এবং এখনও সেই চাপটা অব্যাহত আছে। এবং বাস কাউন্টারের আমরা কথা বলেছি কয়েকজনের সঙ্গে, তারা বলছেন যে তারা আসলে চেষ্টা করছেন যে যত ভোগান্তিহীনভাবেই যাতে আসলে যাত্রাটা করতে পারেন এমন ব্যবস্থায় তারা করছেন। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে এখানে যাত্রীদের চাপ বাড়ার পাশাপাশি এখানে বাসের সংকটও রয়েছে এবং এখানে নিরাপত্তার বিষয়গুলো আমরা এখানে র্যাবের টহল দেখেছি, টহল টিম কিছুক্ষণ আগে এসেছিলেন এবং তারা আসলে টহল দিয়েছেন এবং কোনো প্রকার যাতে বাধা বিঘ্ন না ঘটে সেই বিষয়টি আসলে লক্ষ্য রাখা হচ্ছে। তবে বলা যায় যে ঈদের যেহেতু আর 2 দিন বাকি আছে, যার ফলে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে কাউন্টারগুলোতে এবং তারা আসলে বলছেন এই যাত্রীরা যে স্বস্তি নিয়ে তাদের বাড়ি যেতে পারেন তেমনটি আসলে আশা করছেন, ভরসা করছেন এবং পরিজনদের সঙ্গে ঈদ কাটানোর প্রত্যাশা করছেন এই ঘরমুখ যাত্রীরা। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ খবর। দর্শক, এ পর্যায়ে আমরা যেতে চাই গাজীপুরের চন্দ্রায়। রকিবুল রাহাত রয়েছেন আমাদের সঙ্গে। রকিবুল রাহাত, জানাবেন যে আমরা সারাদিনই আসলে আপনি বলছিলেন যে চন্দ্রায় যানজট, আমরাও তেমন চিত্রই দেখছিলাম, সন্ধ্যার পরের চিত্রটা আপনার কাছে জানতে চাই। একই সঙ্গে জানাবেন যে গার্মেন্টস কর্মীরা যখন ছুটি পাবে তখন নিশ্চয়ই যানজট আরও বাড়বে, কী ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে যানজট কমিয়ে আনার জন্য? কয়েকটি পোশাক কারখানায় কথা বলে আমরা জেনেছি আগামীকালের মধ্যে পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই যে পোশাক শ্রমিকরা রয়েছেন, বিশেষ করে গাজীপুরের সাভারের যে দিককার অনেক পোশাক কারখানা রয়েছে, সেই পোশাক শ্রমিকরা আগামীকালকে সকাল থেকেই তাদের গন্তব্যের দিকে যাওয়া শুরু করবে। অর্থাৎ তখন কিন্তু এই চন্দ্রামোড়ের অবস্থা আরেকটু ভয়াবহ হবে। অর্থাৎ আজকে আমরা সকাল থেকেই এখানে ছিলাম, সকাল থেকেই আমরা দেখেছি যে দুপুরের দিকে কিছুটা যানজট বেড়েছিল এবং সেই যানজটও নির্দিষ্ট কয়েকটি কারণে বেড়েছে। আমি যদি আবার সেই কারণগুলো জানিয়ে দিতে চাই, যেহেতু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উন্নয়ন কাজ হয়েছে, অনেক 4 লেনের সড়ক হয়েছে, কয়েকটি ফ্লাইওভার হয়েছে, তারপরেও আমরা দেখছি যে চন্ডার এই জায়গাটিতে আজকেও যানজট ছিল। সেই যানজট পড়ার কারণ হচ্ছে যেহেতু চন্ডা থেকে অধিকাংশ মানুষ উত্তর বঙ্গের দিকের বাসে ওঠার জন্য তারা এখানে অপেক্ষা করেন, সেজন্য এখানে যখন বাসগুলো এসে থামে ঠিক তার পেছন দিকে অর্থাৎ গাজীপুরের দিক থেকে যে যানবাহনগুলো আসে এবং একই সঙ্গে সাভার নবীনগরের দিক থেকে যে যানবাহনগুলো আসে সেগুলোর দীর্ঘ সারি পেছন দিকে রয়ে যায়, যার কারণে কিন্তু আমরা দেখছিলাম যে এই জায়গাটিতেই মূলত সবচেয়ে বেশি যানজট। কিছু দূর এগুলেই অর্থাৎ এই জায়গা থেকে কিছু দূর কালিয়াকৈরের দিকে এগুলেই কিন্তু সেই যানজটটি আর থাকছে না। অর্থাৎ এইখানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হবার কারণেই চন্দ্রায় যানজট হচ্ছে। যদিও সেই যানজট বছর 2 আগে যেমন ছিল তেমন না। অর্থাৎ বছর 2 আগে আমরা এখানে দেখতাম 30-40 কিলোমিটারের মতো যানজট থাকতো, সেটি কিন্তু এখন আর নেই। এখন আমরা আজকে যারা যানবাহনের চালক রয়েছে তাদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি সর্বোচ্চ 3 থেকে 4 কিলোমিটারের মতো তারা যানজটে পড়েছে, আধা ঘন্টার মধ্যেই তারা এই চন্দ্রামোড় পার হয়ে গেছে। কিন্তু তারা বলছেন যে সড়কের যে ব্যবস্থাপনা রয়েছে সেই সড়কের ব্যবস্থাপনা আরেকটু বাড়াতে হবে। অর্থাৎ পুলিশ সদস্য যারা রয়েছেন
ট্রাফিক সদস্য যারা রয়েছেন তাদেরকে আরেকটু তৎপর হতে হবে। যদিও ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সর্বোচ্চ পরিমাণ ব্যবস্থা নিয়েছে এই যানজট নিরসনের জন্য। যদিও বাস্তব চিত্রে আমরা কিছুটা ভিন্নতা দেখেছি। এবং একই সঙ্গে তন্ময় আমি আপনাকে জানিয়ে রাখি, মহাসড়কে বলা হয়েছিল পণ্যবাহী কোনো যানবাহনে যেন যাত্রী পরিবহন না করা হয় এবং একই সঙ্গে ফিটনেসবিহীন গাড়িতেও যেন যাত্রী পরিবহন না করা হয়। দুটো জিনিসই আমরা আজকে এখানে সারাদিন দেখেছি। ট্রাকে করে মানুষ যাতায়াত করতো, এছাড়া ঢাকার মধ্যে যে লোকাল বাসগুলো চলে সেই লোকাল বাসে করে আমরা দেখেছি যে সেগুলো রংপুর, দিনাজপুর, এমনকি গাইবান্ধার মতো গন্তব্যে কিন্তু সেগুলো যাচ্ছিল এবং তারা অতিরিক্ত ভাড়ার একটি বিষয়ও সেখানে অনেক যাত্রী আমাদের কাছে অভিযোগ করেছেন। যদিও যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারা বলছেন যে যেহেতু তাদের খালি ফিরে আসতে হবে সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আসলে নেওয়া হচ্ছে না। তবে এই চন্দ্রামোড়ের ব্যবস্থাপনা নিয়ে পুলিশ বলছে যে পোশাক কারখানা ছুটি হবার পর তাদের বাড়তি ব্যবস্থাপনা রয়েছে, সেটি সফল হলে হয়তো এই জায়গাটিতে যানজট পড়বে না। এই ছিল চন্দ্রামোড় থেকে আমার কাছে সবশেষ। তন্ময়। কমলাপুর রেল স্টেশনে আজ দিনভর যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। ট্রেনের টিকিট আছে এমন অনেক যাত্রীকেও লড়াই করে রীতিমতো ট্রেনে উঠতে হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের সূচিতে কিছুটা পরিবর্তন ছিল, তবে শিডিউল মেনেই সবগুলো ট্রেন ছেড়েছে এবং আজ টিকিট কালোবাজারের অভিযোগে 12 জনকে গ্রেফতারও করেছে র্যাব। পাশাপাশি জব্দ করা হয়েছে 4 থেকে 500 টিকিট। বিস্তারিত জানাবেন সিফাত শাহরিয়ার। একতা এক্সপ্রেস ছাড়তে তখনও কয়েক মিনিট বাকি, তবে তখনও টিকিটধারী অনেকেই উঠতে পারেননি ট্রেনে। প্রতিটি বগির দরজায় যাত্রীদের ট্রেনে ওঠার লড়াই। যাত্রীদের ঠাসা দরজা ছেড়ে পোশাক শ্রমিক সামিনার চোখ জানালায়, শেষে জানালা দিয়ে উঠলেন ট্রেনে। শুক্রবার বেশিরভাগ ট্রেনের চিত্রই ছিল এমন। ওখান দিয়ে অনেক জ্যাম, তাই এপাশ দিয়ে উঠছি আমি। অনেক কষ্ট করে যাচ্ছি, তবুও ভালো লাগতেছে অনেক। এদিন 2টি স্পেশাল সহ 70টি ট্রেন ছিল সূচিতে। বড় সূচি বিপর্যয় না ঘটলেও কয়েকটি ট্রেন বিলম্বে স্টেশন ছেড়েছে। বেশি দেরি হয়েছে রাজশাহী কমিউটার ট্রেনের, 2.5 ঘন্টা পর ছাড়ে ট্রেনটি। তবে ঈদ আনন্দে ট্রেনে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। প্রায় 6 জন আমরা ট্রাই করে একটা মাত্র সিট পাইছি। অনেক বেশি ভিড়, আর সবাই ঈদ করে ভালো মতো। প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছে, অবশ্যই হ্যাপি আমরা। সেক্ষেত্রে সবাই অ্যাডজাস্ট হবো, একসাথে আনন্দ ফুর্তি করব, এইটুকুই। ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, সবার সাথে ঈদ করতে পারে, এই জন্য খুব ভালো লাগতেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে শুক্রবার 1.5 লাখ যাত্রী রেলপথে বাড়ি ফিরবে। বাড়তি চাপ সামাল দিতে রাখা হয়েছে ব্যবস্থা। 30 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিশেষ চেকিং কার্যক্রম পরিচালনা রয়েছে, সেবা ডেস্ক, হেল্প ডেস্ক খোলা হয়েছে। এই সব কিছু কিন্তু সমাজের যাত্রীদের কল্যাণে এবং এটা সুফল সমাজের যাত্রীদের পেতে শুরু করেছেন। আন্তনগর ট্রেন সমূহে আমাদের যে আসন সংখ্যা রয়েছে তার মোট আসনের 25% আসনবিহীন টিকিট দিচ্ছি। এরপরেও যাদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না তাদের জন্য আমরা লোকাল মেল কমিউটার ট্রেনের ব্যবস্থা রেখেছি। এদিকে ঈদের বাড়তি চাপের সুযোগে কালোবাজারিদের দাপট বাড়ে। টিকিট বিক্রি করা হয় কয়েক গুণ বেশি দামে। এরকম 12 জনকে আটক করেছে র্যাব। জব্দ করা হয়েছে 400 থেকে 500টি টিকিট। যারা অনলাইনে টিকিট যখন আপলোড হয় তখন ভুয়া এনআইডি, ভুয়া সিম কার্ড ব্যবহার করে সেই টিকিটগুলি কেটে ফেলে। 10 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি 2 জন, একটি চক্রের 2 জন যারা ঠাকুরগাঁয়ে অবস্থান করছিল তাদেরকে র্যাব 13 সহায়তায় ঠাকুরগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ঢাকা স্টেশনের পরিবর্তে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। তন্ময়, এই যে কোরবানি নিয়ে কথা বলছিলাম, কোরবানির পশুর মাংস সুস্বাদুভাবে রান্না করার জন্য প্রথমে মশলার প্রয়োজন হয়, আর আমরা প্রতি বছরই দেখি কোরবানি ঈদের আগেই সেই মশলার দাম বেড়ে যায়। ঠিক তেমনভাবেই এবছরও চট্টগ্রামে মশলার বাজার চড়া হয়েছে এবং পর্যাপ্ত সরবরাহও কিন্তু রয়েছে, কিন্তু তবুও 30 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত এক একটি মশলার দাম মশলা ভেতে বেড়েছে। যেমন গোলমরিচ, এলাচ, দারচিনি, এই ধরনের মশলা যেগুলো আছে প্রায় সবগুলো মশলারই দাম কিন্তু আগের তুলনায় বেড়েছে। এবং একই সঙ্গে দাম যখন বেড়েছে তখন ক্রেতা কিন্তু স্বাভাবিকভাবেই তার যে চাহিদার তালিকা রয়েছে সেই তালিকায় কাটছাট করছেন এবং একই সঙ্গে তারা দাম নিয়ন্ত্রণে বাজার তদারকিরও কিন্তু দাবি জানিয়েছেন। সহকর্মী কাজী মাহফুজের প্রতিবেদন রয়েছে, দেখে আসবো।
কোরবানির ঈদের আগে চাহিদার সাথে পাল্লা দিয়ে বেড়েছে এলাচ, জিরা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ সহ মশলা জাতীয় পণ্যের দাম। অস্বাভাবিক বেড়েছে এলাচ ও গোলমরিচের দাম। সপ্তাহ ব্যবধানে খুচরা বাজারে কেজি প্রতি 200 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 3800 থেকে 4200 টাকা কেজি দরে। গেল এক বছরে এই পণ্যটির দাম 50% বেড়েছে। গোলমরিচের দাম কেজি প্রতি 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1100 টাকায়। এছাড়া জিরা 800 থেকে 1000 টাকা, লবঙ্গ 1700 থেকে 1800 টাকা আর দারচিনি 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 600 টাকা কেজিতে। এদিকে কেজি প্রতি 20 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে আদা, রসুন, পেঁয়াজের দাম। সব কিছুর দাম চাহিদা ঠিক আছে, শুধু এলাচির দামটা একটু বাড়তি। জিরা তো একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে। আনতেছি বাড়তি, আমরা তো আর এখানে গায়ে জোরে বাড়াতে পারবো না। এটা আমাদের কিনে অনুযায়ী আমরা 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম তো। দাম বাড়ায় হতাশ ক্রেতারা। বাজারে এসেই মশলার তালিকা ছোট করছেন কেউ কেউ। বলছেন বাজারে অসুস্থ প্রতিযোগিতা এবং তদারকি না থাকায় চাহিদাকে পুঁজি করে দাম বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। সব কিছুই তো বাড়তি ভাই, এখন বলি তো আর কি করবো। চাহিদাটাকে সীমিত করছি, কাটছিট করছি। স্যার এখানে তো টোটাল বিষয়টা হলো আমরা সবাই জানি যেটা সিন্ডিকেট মার্কেট। প্রতি বছর কোরবানির ঈদের আগে গরম হয়ে ওঠে মশলার বাজার। এবারও তার ব্যতিক্রম দেখছেন না ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন আমদানি নির্ভর মশলার বাজারে ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে, ফলে বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে তাদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। নিচ্ছি শান্তবাজারে আরও একটা বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মক্কায় কাবাঘর তাওয়াফ সেরে মিনায় পৌঁছেছেন লাখ লাখ মুসল্লি। সারা রাত মিনার তাঁবুতে থেকে শনিবার সূর্যোদয়ের পর রওনা দিতে হবে আরাফার উদ্দেশ্যে। এবছর বিশ্বের 180টি দেশ থেকে প্রায় 20 লাখ মানুষ হজে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন রিয়াদ। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। পবিত্র কাবা ঘিরে হাজিদের ঢল, দূর থেকে দেখে যেন সমুদ্রের ঢেউ বলে ভুল হয়। বৃহস্পতিবার কাবা তাওয়াফ সেরে মধ্যরাত থেকে শুরু হয় মিনায় পৌঁছানোর তোড়জোড়। ধর্মীয় রীতি মেনে ইহরাম পরে যাত্রা শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার ভোর থেকে দল বেঁধে পৌঁছাতে থাকেন তাবুর শহরে। এর মধ্য দিয়ে শুরু হয় মুসলিম বিশ্বের সর্ববৃহৎ বার্ষিক মিলন মেলা, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আরবি জিলহজ মাসের 7 ও 8 তারিখ 8 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে মিনায় পৌঁছে রাত ভর ইবাদতে ব্যস্ত থাকবেন হজ প্রত্যাশীরা। I am very happy and I'm feeling well, and my son is taking care of me all the day long with my daughter and my daughter-in-law also. She is very good, and we are here for 3 days for saying our prayers all the day long, and also with reciting Quran. মিনার শান্ত উপত্যকায় এবছর 25 লাখ হজযাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় 1 মাস ধরে মক্কায় জড়ো হয়েছেন চলতি বছরের হজ প্রত্যাশীরা। সরকারি তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 180টি দেশ থেকে 15 লাখের বেশি মুসলিম সৌদি আরবে পৌঁছেছেন। যোগ দেওয়ার কথা রয়েছে কয়েক লাখ স্থানীয় সৌদির। We have come from Pakistan to perform Hajj Baitullah. This is our first time to perform this Hajj. I have come with my mother, who is about 75 years old, my sister and my wife. 9 জিলহজ শনিবার ভোরে সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মুসল্লিরা। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত হবে আরাফার ময়দান। মসজিদে নামিরা থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে হজের খুতবা শুনবেন সারা বিশ্বের কোটি কোটি মুসলিম। নামিরায় জোহর ও আসরের নামাজও আদায় করবেন হজ প্রত্যাশীরা। আরাফায় পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। নামাজ শেষে রাত কাটাবেন সেখানেই খোলা আকাশের নিচে। এ সময় ইবাদতের পাশাপাশি পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা, যা মিনায় ফিরে পরের 3 দিনে শয়তানের প্রতীক জামারা লক্ষ্য করে ছুঁড়বেন।
এর মধ্যে 10 জিলহজ রোববার পবিত্র ঈদুল আজহায় আত্মত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানিতে অংশ নেবেন হাজিরা। একই সঙ্গে আত্মশুদ্ধির নিদর্শন হিসেবে মাথা মুন্ডন করবেন এবং ইহরাম খুলে ফেলবেন। মঙ্গলবার মক্কায় ফিরে 7 বার কাবা তাওয়াফ করে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখান থেকে হেঁটে যাবেন হাজিরা। এর মধ্য দিয়ে শেষ হবে হজের 5 দিনের আনুষ্ঠানিকতা। এবছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হচ্ছে মুসল্লিদের। শুক্রবারই মক্কা মদিনায় তাপমাত্রার পারদ 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। গরমে হজ পালন সহজ করতে মক্কার মসজিদ আল হারাম এবং সংলগ্ন সব তাঁবুতে শীতাতপ নিয়ন্ত্রণের পাশাপাশি হজের প্রায় পুরো পথ জুড়ে তাপ প্রতিরোধী আবরণ দেয়া, পানি ছেটানো, ভ্রাম্যমাণ পানি কেন্দ্র স্থাপন সহ নানা ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। তবে যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করতে হবে facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন লাইভ দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।